ইংলিশ লিটারেচার। আচ্ছা, এটা প্রথমে শুরু হয়েছিল, প্রথম একদম পার্ট, সেটাকে আমরা বলবো ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কাল ছিল 450 খ্রিস্টাব্দ থেকে 1066 পর্যন্ত। এই পিরিয়ডটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হবে অ্যাংলো সেকশন পিরিয়ড। এই ইতিহাসটা কি? এই ইতিহাসটাও একটু মানে অনেক বড়, এগুলো আমরা যখন ডিটেলস দেখবো তখন জানবো, তো একটু হালকা বলে নিই। অ্যাংলো সেকশন একটা জাতি, দুইটা জাতি, অ্যাংলো এবং সেকশন। জার্মান থেকে আসে এগুলো, ইংলিশদের উপরে প্রভাব বিস্তার করে, দ্যাটস মিন তারা শাসন করে ওই ইংল্যান্ডের এই যে জায়গাটা, এই জন্য এই যুগটাকে বলা হয় অ্যাংলো সেকশন পিরিয়ড। ঠিক আছে। আচ্ছা, এরপর এই সময়টা ছিল 450 থেকে 1066। আর এই যুগে ইংলিশ সাহিত্যে সব থেকে বিখ্যাত যে জিনিসটা পাওয়া গেছিল সেটাকে হবে বিওলফ। এই একটা নামই আমি লিখবো জাস্ট বোঝানোর জন্য, আর তেমন কিছু পাওয়া যায় নাই। আর দেখাই যাচ্ছে এই সময়টা ছিল মোটামুটি খ্রিস্টের জন্মে 450 বছর পর। ধর্মকেন্দ্রিক আলোচনাই বেশি হয় এখানে আর কি, এই সময়টাতে আর কি। আচ্ছা, এরপর আমরা পরবর্তী টার্ম যারা যাবো সেটা হবে মিডল ইংলিশ পিরিয়ড। আচ্ছা, এই সময়কালটা কত? এই সময়কালটা ছিল 1066 থেকে 1500, এই সময় পর্যন্ত আর কি। আচ্ছা, এই সময় এই মিডল ইংলিশ পিরিয়ডকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। আবার প্রথমে আসবে অ্যাংলো নরম্যান পিরিয়ড। এটা কখন ছিল? এটা ছিল যেহেতু 1066 থেকে শুরু, 1066 থেকে 1340 পর্যন্ত। একটু বলে নেই, অ্যাংলো নরমান হলো গিয়া অ্যাংলো সেকশনের পরে যারা এসে ইংল্যান্ডকে রাজত্ব করছে আর কি। উইলিয়াম নামে একজন আছেন যিনি এই সেকশনকে সরিয়ে নরমানরা এখানে রাজত্ব শুরু করছে, এই জন্য এই যুগে বলা হয় অ্যাংলো নরমান পিরিয়ড, 1066 থেকে 1340 পর্যন্ত। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় যে ধাপটা দেখব, এটা পূর্ববর্তী অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডে তাকে বলা হয় হিরো, বা তাকে বলা হয় জনক ইংরেজি সাহিত্যের আর কি, দ্য এইজ অফ চসার। দ্য এইজ অফ চসার, উনি এই সময়কালটাকে আমরা বলবো 1340 থেকে 1400। ওনার খুবই বিখ্যাত একটা বই আছে, এটা বাজারে পাওয়া যায়, ক্যান্টারবেরি উপাখ্যান। ক্যান্টারবেরি উপাখ্যান, ঠিক আছে। বেশ কয়েকটা গল্প আছে এখানে আর কি, পরে দেখতে পারেন, সমস্যা নেই। দ্য এইজ অফ চসারের পরে 1500 সাল পর্যন্ত সেহেতু 3 নাম্বার যেটা সেটা হবে দ্য এইজ, ডার্ক এইজ। ডার্ক এইজ, বা আমরা এটাকে বলতে পারবো ব্যারন এইজ। বলা যায় কিন্তু বাংলা সাহিত্য এরকম একটা যুগ আছে, সেটা ছিল 1201 থেকে 1350 পর্যন্ত, যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় আসেন, তারপরের 150 বছর আর কি। তখন খুব একটা সাহিত্য হয় নাই, আর এই যুগেও তেমন একটা সাহিত্য হয় নাই ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। কেন? কারণ ব্যারন শব্দের অর্থ অনুর্বর। এই যুগে ইংলিশ সাহিত্য তো দূরের কথা, মানে ভাষাকেই লোয়ার ক্লাসের ভাষা বলা হয়তো, লোয়ার ক্লাস ভাষা, লোয়ার ক্লাসদের ভাষা, সেটাকে বলা হয়তো ইংলিশ ভাষাকে। তো কেউ আর সাহিত্য রচনা করার সাহস পেত না, ঠিক আছে। আচ্ছা, আমরা এইটা গেল, এটা এক, ওকে। এরপর আমরা পরবর্তী ধাপে আসি। এটাতে যেটা ধাপ সেটাকে আমরা বলবো দ্য রেনেসান্স পিরিয়ড। আচ্ছা, রেনেসান্স শব্দের অর্থ পুনর্জাগরণ, রিবার্থ, পুনর্জন্ম হওয়া, বিপ্লব হওয়া। ওকে, মোটামুটি শিল্প, সাহিত্য, তারপর বিজ্ঞান,
এই জিনিসগুলোতে মোটামুটি রিভার বা পুনর্জাগরণ ঘটে এই রেনেসান্স পিরিয়ডে। তো এটাও আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ওকে, এই রেনেসান্স পিরিয়ডে প্রথম যেটা আসবে সেটা হলো গিয়া, আচ্ছা এই সময়কালটা একটু দেখি। সময়কালটা ছিল 1500 থেকে 1660। প্রথম যে সময়টা সেটা হলো গিয়া 1500 থেকে 1558। এটা হবে দ্য প্রিপারেশন অফ রেনেসান্স প্রিপারেশন হয় এখানে। আচ্ছা, 1558 থেকে আমরা 1603 পর্যন্ত আর কি, 1603 খুবই বিখ্যাত একটা সময়। এই সময়টা দ্য এলিজাবেথান পিরিয়ড। রানী এলিজাবেথের নাম অনুসারে এই সময়কালটা, উনি এই সময় আর কি ক্ষমতায় ছিলেন, এই জন্য এই সময়কালটাকে বলা হয় এলিজাবেথিয়ান পিরিয়ড। এই সময় আরেকটা চমৎকার নাম আছে, দ্য নেস্ট অফ সাইনিং বার্ডস। আচ্ছা, কেন বলা হয় এটা দ্য নেস্ট অফ সাইনিং বার্ডস? নেস্ট শব্দের অর্থ পাখির বাসা। নেস্ট পাখির বাসা, ঠিক আছে। সাইনিং বার্ডস মানে হলো গিয়ে একটা গান গাওয়া পাখি, তার বাসা, তার নিজে থাকা অবস্থায় গান গাচ্ছে, মানে সেফ। এলিজাবেথিয়ান পিরিয়ডে প্রচুর পরিমাণে ওই রচনা লেখা হইতো। যেমন আমরা জানি এই সময়টাতে বিখ্যাত ইংলিশ লিটারেচারের বিখ্যাত সাহিত্যিক আমাদের উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, তারপর এডমন্ড স্পেন্সার, তারপর ইউনিভার্সিটি ওয়াইটসের 12 জন কবি কিন্তু এই সময়কালটাতে ছিলেন, অর্থাৎ সমযুগ বলা হয়। এই জন্য এটার নাম হয় দ্য নেস্ট অফ সাইনিং বার্ডস। আচ্ছা, এরপর 1603 থেকে 1625 এই সময়কালটাকে আমরা বলবো জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড। আচ্ছা, এই রানী মারা যান এলিজাবেথ, তখন স্কটল্যান্ডের রাজা ছিলেন এই স্কটল্যান্ডের রাজা ছিলেন জেমস IV। এই জেমস IV কি করলেন? এই জেমস শব্দটা ল্যাটিন ভাষায় হলো গিয়া জ্যাকোব, আর অ্যারাবিক ভাষায় এটা হয় হলো গিয়া ইয়াকুব। এই জেমস IV এই সময়টাতে পুরো ইংল্যান্ডের ক্ষমতা ছিলেন। দ্যাটস মিন তার নাম অনুসারে, অর্থাৎ জ্যাকব থেকে ইয়াকুব বা জ্যাকব থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড তৈরি হয় আর কি, 1603 থেকে 1625। আচ্ছা, 1625 থেকে 1649 এই সময়কালটাকে বলা হয় ক্যারোলিন এইজ। কেন ক্যারোলিন এইজ বলা হয়? তখন ইংল্যান্ডের ক্ষমতায় আসেন চার্লস I, ইংল্যান্ডের রাজা চার্লস I। ওনার ল্যাটিন নাম ক্যারোলাস। এই ক্যারোলাস থেকে ক্যারোলিন। আচ্ছা, এনার সম্পর্কে একটু বলি। এনাকে হত্যা করা হয়। কেন হত্যা করা হয়? শিরোচ্ছেদ করা হয়। কারণ উনি ছিলেন রাজা। তখন ইংল্যান্ডে একটা নতুন অবস্থা তৈরি হয় যে না, আমরা রাজার সাথে থাকবো না। ওনার দুইটা গ্রুপ হয়। একটা গ্রুপ হলো গিয়া ক্যাভালিয়ার গ্রুপ, হলো গিয়া রাউন্ড হেডেড গ্রুপ। তো এই দুইটা গ্রুপ, এরা হলো গিয়া কিং এর পক্ষের লোক, আর এরা ছিল পার্লামেন্টের পক্ষে। আচ্ছা, পার্লামেন্টের পক্ষে যেহেতু এরা দিতে ক্যাভালিয়াররা হেরে যায়, তো এনাকে হত্যা করা হয় আর কি। ক্যারোলাসকে, চার্লস I হত্যা করে এই ইংল্যান্ডে তখন গণতন্ত্র শুরু হয়। গণতন্ত্রের শুরু ইংল্যান্ডে। আচ্ছা, এরপর আমরা এখনো তার এটার যুগ শেষ হয় না, 1660। তার মানে 1649 থেকে 1660 এই সময়কালটাকে বলা হয়
কমনওয়েলথ এজ, কমনওয়েলথ এজ ইংরেজি সাহিত্যের। আচ্ছা, কেন কমনওয়েলথ বলা হয়? কারণ এখানে একটা মানে গণতন্ত্র তো শুরু হয়েছে, তখন ইংল্যান্ডের ক্ষমতায় আসে ক্রোমওয়েল, পিটার ক্রোমওয়েল এর নাম অনুসারে এই সময়কালটাকে বলা হয় কমনওয়েলথ এজ। অনেকে এটাকে বলা হয় পিউটারিয়ান যুগও বলা হয়, পিউটারিয়ান যুগ। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের রেনেসান্স পিরিয়ডের এই কটা ধাপ। এরপর রেনেসান্স পিরিয়ডের পর আমরা চলে যাব দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এটাকে অনেক সময় বলা হয় সিডো পিরিয়ড বা ভ্রান্তমূলক সিডো পিরিয়ড। ঠিক আছে। এই সময়কালটা কত ছিল? এই সময়কালটা ছিল 1660 থেকে 1798 পর্যন্ত, এই সময়কালটা ছিল। আচ্ছা, এখন ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল কেন বলা হয়? এই সময়কালটা বা সিডো পিরিয়ডে বলা হয় কেন? এই সময়কালে যারা লেখক ছিলেন তারা ছিলেন ম্যাক্সিমাম কপিবাজ, লেখা কবি না, মানে ভাবাদর্শ কবি। কোন ভাবাদর্শ? রোমান আর গ্রিক, প্রাচীন রোমান আর গ্রিকদের যে সাহিত্যগুলো ছিল এইগুলো ফলো করতেন তারা। ঠিক আছে। আচ্ছা, এটাও তিনটা ভাগে ভাগ হবে, এই যুগটা তিনটা ভাগে ভাগ। আমরা একটা বলবো দ্য রিস্টোরেশন পিরিয়ড। ঠিক আছে। এটা ছিল 1660 থেকে 1700 পর্যন্ত। আচ্ছা, রিস্টোরেশন পিরিয়ড, এই সময় একজন বিখ্যাত লেখক ছিলেন, তার নাম ড্রাইডেন। তার নাম অনুসারে এই যুগকে ড্রাইডেন এজও বলা হয়। আচ্ছা, গেল এটা। ষোলোশো ষাট থেকে 1700 পর্যন্ত। আচ্ছা, এরপর আমরা দেখব 1700 থেকে 1745। এই যে সময়কালটা, এই সময়কালটাকে আমরা বলবো দ্য এজ অফ পোপ। দ্য এজ অফ পোপ না, আলেকজান্ডার পোপ এর নাম অনুসারে এই যুগটাকে বলা হবে দ্য এজ অফ পোপ। আচ্ছা, এই যুগে একটা বিখ্যাত ঘটনা ঘটে, প্রথম ছাপাখানা তৈরি হয়। ছাপাখানা তৈরি এই 1700 থেকে 1745 পর্যন্ত। এই যুগকে আরেকটা নামও বলা হয়, এই যুগটাকে আগস্টিয়ান পিরিয়ড। মানে বলছিলাম যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কপিবাজ লেখক তৈরি হয় রোমান আর গ্রিক। আগস্টন কিন্তু মানে আগস্টাস, এটা কিন্তু গ্রিক সম্রাট ছিলেন, সম্রাট আগস্টাস। ওনার নাম অনুসারে মানে এনাকে নিয়ে এত পরিমাণ লেখা হয়েছে যে ওনার নাম অনুসারে আসলে তার মৃত্যুর 1700 বছর পর একটা পিরিয়ড তৈরি হয়েছে, যেটাকে বলে আগস্টিয়ান পিরিয়ড। আর এখানে অনেক সময় বলা হয় দ্য এজ অফ পোপ, কারণ আলেকজান্ডার পোপ এই সময় জন্মগ্রহণ করছিলেন, তার নাম অনুসারে বলা হয় আলেকজান্ডার পোপ বা আলেকজান্ডার পিরিয়ড। যাই হোক, এরপর আমরা দেখব 98 পর্যন্ত। তো তাহলে 1745 থেকে 1798 এই যুগটাকে বলা হয় দ্য এজ অফ সেন্সিবিলিটি। আচ্ছা, দ্য এজ অফ সেন্সিবিলিটি আমরা এটা আরেকটা নাম বলা হবে দ্য এজ অফ জনসন। স্যামুয়েল জনসনের নাম অনুসারে এটাকে বলা হবে দ্য এজ অফ জনসন। সেন্সিটিভিটি, কারণ এখানে আমরা দেখি যে ইংলিশ সাহিত্যে এগুলোতে এখানে মনস্তাত্ত্বিক বিষয়াদি প্রচুর পরিমাণে তৈরি হয় এই যুগটাতে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা অনেক সময় এই যুগটাকে বলা হয় প্রি রোমান্টিক যুগ, প্রি রোমান্টিক পিরিয়ড। আচ্ছা, এরপর
1798 থেকে 1832 এই সময়কালটাকে বলা হয় রোমান্টিক যুগ, রোমান্টিক পিরিয়ড। কেন রোমান্টিক বলা হয়? কারণ তারা এই সময়টাতে ম্যাক্সিমাম মনের কথা শুনতেন, অর্থাৎ মস্তিষ্কের পরিবর্তে মনের কথা বেশি লিখতেন। আচ্ছা, 1832 থেকে 1900 সাল এই সময়কালটাকে আমরা বলবো ভিক্টোরিয়ান যুগ, ভিক্টোরিয়ান পিরিয়ড। কারণ এই সময়ে রানী ভিক্টোরিয়া ছিল ক্ষমতায়, এই জন্য এই সময়কালটাকে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড। এরপর আমরা যদি এখানে দেখি 1900 থেকে 1939 এই সময়কালটাকে বলা হয় মডার্ন পিরিয়ড। আচ্ছা, মডার্ন পিরিয়ডকে দুই ভাগে ভাগ করা যায়। 1901 থেকে শুরু করে 1910 এই সময়কালটাকে বলা হয় এডওয়ার্ডিয়ান পিরিয়ড। আচ্ছা, এরপর 1910 থেকে 1939 এই সময়কালটাকে বলা হয় জর্জিয়ান পিরিয়ড। আচ্ছা, 1939 গেল। এরপর আমরা 1939 থেকে বর্তমান এটাকে আমি বলবো পোস্ট মডার্ন পিরিয়ড। এখনো সেই যুগটা চলতেছে আর কি। এই ছিল ইংলিশ যুগ বিভাগ আর কি। অর্থাৎ এখানে আমরা দেখাইছি যে যে কি কি যুগে কি কি ঘটছিল আর কি, ডিটেলস না, মোটামুটি। এটা যদি মনে রাখতে পারেন তাহলে ইংলিশ সাহিত্যের যে যুগ বিভাগ সেই জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে আশা করি।